This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত যাদবপুর। বুধবার রাত্রেবেলা যাদবপুর ইউনিভার্সিটি চত্বরে বহিরাগত তাণ্ডব চলে। শুধুমাত্র তাই নয়, অরবিন্দ ভবনে প্রায় 30 বামপন্থী ছাত্ররা আটকে পড়ে এবং ভবনের বাইরে আগুন জ্বালানো হয়, ইট ছোড়া হয়। এই পরিস্থিতি সেখানে থামেনি, এই যে উত্তপ্ত পরিস্থিতি বুধবার রাতের এই ঘটনা একদম বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গড়ালো। একেবারে মুখোমুখি এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন, একই সময় প্রতিবাদ মিছিল। রণক্ষেত্র যাদবপুর আবার বুধবার রাতে তখন ইঞ্জিনিয়ারিং ভবনে জেনারেল বডির মিটিং চলছিল। সভা চলাকালীন এবিভিপি ও ফেডসুর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা বাঁধে। বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। মুহূর্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের হাতাহাতিতে জখম হয় বেশ কয়েকজন। হামলার অভিযোগ ওঠে এবিভিপির নিখিল দাসের ওপর। রাতেই কেপিসি মেডিকেলের জখম নিখিলকে দেখতে যান এমএলএ সর্বরী মুখোপাধ্যায়। বাম সংগঠনের 11 জনের বিরুদ্ধে এফআইআর এবিভিপির। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। আরো হাস্যকর হলো যাদবপুরের বিধায়িকা, তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছে। হামলার অভিযোগে যাদবপুর থানায় বিক্ষোভ দেখায় এবিভিপি। ফের রাতে একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকে। পড়ুয়া বহিরাগতদের বচসা, হাতাহাতি বাঁধে। অরবিন্দ ভবনের সামনে বামপন্থী পতাকা পুড়িয়ে বিক্ষোভ। রাত বাড়তেই আরও উত্তপ্ত হয়ে ওঠে অরবিন্দ ভবন চত্বর। অরবিন্দ ভবনে দীর্ঘক্ষণ তালাবন্দী থাকেন 30 জন বামপন্থী ছাত্র। ভবনের বাইরে থেকে আগুন জ্বালানো, ইট ছোড়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে একই সময় মিছিলের ডাক দেয় এবিভিপি এবং বামপন্থী ছাত্র সংগঠন। ক্যাম্পাসের অশান্তি নামল রাস্তায়। অবরুদ্ধ যাদবপুর এইচবি। পুলিশ আজকে আমরা যাদবপুরে ঢুকবো, আজকে আমাদের গায়ে হাত পড়বে, আমরা মার খাবো, আমাদের গায়ে হাত হবে না। আমরা ব্যারিকেড ভাঙবো, যেন তেন প্রকারেণ ব্যারিকেড ভাঙবো। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশের ভূমিকা নক্কারজনক ভূমিকা, নক্কারজনক ভূমিকা। যাদবপুর থানার সামনে ব্যারিকেড ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় এবিভিপি সদস্যদের একাংশের। ততক্ষণে ব্যারিকেড ভাঙার চেষ্টা বাম ছাত্র সংগঠনেরও। ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে পুলিশ এবং তারা ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন এবং তারা ব্যারিকেড ভাঙলেন। এই মুহূর্তে খণ্ডযুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রীতিমতন ধস্তাধস্তি হলো, খণ্ডযুদ্ধ হলো এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠন সমূহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে তুলকালাম। গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা এবিভিপি। রাষ্ট্রবিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না। রাষ্ট্রবিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। এখন এটা হাস্যকর ব্যাপার, আমার অত্যন্ত হাসি পাচ্ছে বিষয়টা শুনে, যে কে দেশদ্রোহী আর কে দেশ বিরোধী। যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গুন্ডামি করে, তারা কি দেশপ্রেমী? টুকরে টুকরে গ্যাং, আমরা এর বিরোধিতায় আছি, ছিলাম, থাকবো। যাদবপুরের অশান্তির রেশ পড়ল নন্দলাল বসু তৈরি ফলকে। ভাঙচুর করা হলো বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। নন্দলাল বসু তৈরি ফলক থেকে খুলে নেওয়া হলো শতদল রিং। এবিভিপির বিরুদ্ধে অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলির, যদি অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষ, মেধা, সাফল্য এগুলো কি ক্রমশই ব্রাত্য?
এখানকার রাজনীতি মানেই কি কেবল দখলদারি, মানে দখল করে রাখা বা দখল নেওয়ার চেষ্টা করা? বারংবার রাজনীতির পীঠস্থান হয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেটা কংগ্রেস আমল হতে পারে, বাম জমানা হতে পারে, তৃণমূল জমানা হতে পারে। আজকের যে লড়াই বামপন্থী বনাম আরএসএস, এটা মতাদর্শগত লড়াই, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক ভট্টাচার্যরা এটাকে দলের থেকে আলাদা করতে চাইছেন। সেটা যাদবপুর হোক অথবা জেএনইউ, যেখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, এই রকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছি। সার্জিক্যাল স্ট্রাইক করে যাদবপুরে রামনবমী হয়েছে, সরস্বতী পুজো হয়েছে। আগামী দিনে এইভাবেই আমরা ক্যাম্পাসে ঢুকবো, সকাল বিকাল রাত যখন মনে হবে। স্ট্র্যাটেজি করে সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি এবিভিপি নেতার। বদলের বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির দায় কার? এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। মাঝরাতে তাণ্ডব বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে দুপুরে মিছিল করে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনগুলো। প্রশ্ন একটাই, ক্যাম্পাসে অশান্তি কেন? পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে, সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা পরিকল্পিতভাবে সংঘীরা এইপি নাম করে, এমনকি স্থানীয় এমএলএ, বিজেপির নেতৃত্ব, তৎকাল যারা বিজেপি হয়েছে এবং কিছু উঠতি মস্তান যারা এলাকায় তোলাবাজি সাম্রাজ্য বিস্তার করতে চায়। বাম ও কালীঘাট তৃণমূলের এক সুর, নিশানায় বিজেপি। বুধবার রাতে কেপিসি মেডিকেলে সংঘর্ষের জখমদের দেখতে যান সর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদে গলাও তোলেন যাদবপুরের এমএলএ। রাষ্ট্রবিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী সরকার গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। যাদবপুরের বিধায়ক সুর চড়ালেও স্পষ্ট বার্তা শ্রমিক বাবুর। বলেছেন ক্যাম্পাসের অশান্তিতে নাক গলাবে না বিজেপি। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়। ক্যাম্পাসে অশান্তি শেষ কোথায়, সমাধান কি? নির্বাচন ঘোষণা করে দিক, ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে তাদের প্রতিনিধি হিসাবে, সেটা আবার সকলে বাধ্য হবে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই। শেষ ছাত্র সংসদ ভোট হয়েছিল 2020 সালে ফেব্রুয়ারি মাসে। এই আবহে দ্রুত ছাত্র ভোটের দাবি তুলেছে বাম ও এবিভিপি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গণতন্ত্রের সাফল্য তখনই আসে যখন একটি শক্তিশালী এবং সংগঠিত বিরোধী দল থাকে। কথাটা কে বলছেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন। কিন্তু তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছেন? অনেকের মনে হতেই পারে যাদবপুরে বিরোধী এবিভিপির লড়াই নিয়ে বলে থাকতে পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন একচেটিয়া বাম ও বাম মনোভাবাপন্ন সংগঠনই থাকবে, এই প্রশ্ন থাকতেই পারে। কিন্তু সেই তিনিও তো এবিভিপির সঙ্গে বিজেপিকে একসঙ্গে মেশাতে চাইছেন না। তাহলে শ্রমিক ভট্টাচার্য একই সঙ্গে আজ বলছেন সরকারের সমালোচনা দরকার, সরকারেরও বিরোধিতা দরকার। শক্তিহীন বিরোধীকে তিনি কি বার্তা দিলেন? নাকি যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে কেন বিরোধী এবিভিপি থাকবে না সেই প্রশ্ন তুললেন? জল্পনা কিন্তু খানিকটা থাকছে। কি বলছেন তিনি, শুনুন। গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা গঠনমূলক বিরোধিতা করবে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আমরা তো বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম, কিন্তু আমাদের দল তো উঠে যায়নি। আমরা 2টো আসনও পেয়েছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। জীবিত না মৃত না সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয়, এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে। সিএএ তে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন, যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মতো এবার সীমান্তবর্তী রাজ্যেও এই নাগরিকত্ব, সিএএ তে নাগরিকত্বের নিষ্পত্তি করবেন, আবেদনের নিষ্পত্তি করবেন জেলা শাসকরাই।
এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্টভাবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আভাস দিয়েছিলেন। এবার থেকে ঠিক সেই বিষয়টাই কার্যকর হলো, অর্থাৎ জেলা শাসকদের হাতেই থাকছে এই নাগরিকত্বের আবেদনের নিষ্পত্তি করার ক্ষমতা। তৃণমূল জমানায় সিএএ নিয়ে কেন্দ্র ও রাজ্যের দীর্ঘ টানাপোড়েন আজ অতীত। বদলের বাংলায় সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় গতি এসেছে। গত 1 আগস্ট নিউটাউনের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 300 জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছিলেন। সেই অনুষ্ঠান থেকেই তিনি জানিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত জেলা শাসকদের হাতে সিএএ এর আবেদন নিষ্পত্তির ক্ষমতা চলে আসবে। সেক্ষেত্রে 6 মাসের মধ্যেই সিএএ আবেদনের নিষ্পত্তি হবে এ রাজ্যে। আমি স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় ফোন করেছিলাম যে আমরা কতদিনের মধ্যে গুজরাট রাজস্থানের মতো আমাদের হাতে পেয়ে যাব, পশ্চিমবঙ্গ সরকারের হাতে, অর্থাৎ আমরা ডিএম সাহেবদের দিয়ে বা ডিএম ম্যাডামদের দিয়ে দ্রুত নিষ্পত্তি করতে পারবো অতি দ্রুততার সঙ্গে। উনি আমাকে টেন্টেটিভ বলেছেন যে প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশ্বাস মতো সময়সীমার মধ্যেই সেই কথা রেখেছে কেন্দ্র। বুধবার আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মতো এলাকায় সিএএ আবেদনের নিষ্পত্তি করবেন জেলা শাসকেরাই। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে সিএএ এর আবেদনগুলি জেলা শাসকেরা নিষ্পত্তি করবেন। তবে আসাম এবং ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে না। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা এমপাওয়ার্ড কমিটির হাতে ছিল। সেখানে থাকতেন কেন্দ্রের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নতুন নিয়মে সেই ক্ষমতা জেলা শাসকের হাতে দেওয়া হয়েছে। এমপাওয়ার্ড কমিটির বিবেচনাধীন আবেদনগুলো জেলা শাসকদের কাছে হস্তান্তর করা হবে। তিনি কি করতে আসছেন, কোন ইস্যুতে আসছেন তার ব্যাপার, বাট ওনার এই যাতায়াতগুলোর সঙ্গে বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই, তাতে কোনো উপকার হয়। তৃণমূলের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন সিএএ এর বিরুদ্ধে। এই আইনের আওতায় আবেদন করলেই নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে বলে বারবার তিনি আশঙ্কা প্রকাশ করতেন। সিএএ নিয়ে বিজেপি আর তৃণমূলের সেই দড়ি টানাটানেরই সবচেয়ে বেশি প্রভাব ছিল রাজ্যের মতুয়া এলাকায়। আইন ঘিরে সংশয়ের ফলে নাগরিকত্বের আবেদন করেননি বহু মানুষ। পালাবদলের পর সেই সংশয়টা কাটতে শুরু করেছে। এবারে নতুন ব্যবস্থায় নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলা প্রশাসনের হাতে আসায় একদিকে যেমন মানুষের আস্থা বাড়বে, সঙ্গে নাগরিকত্ব পেতে অপেক্ষার সময়টাও কমে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্দে মাতরম নিয়ে এবার সম্মুখ সমরে বিজেপি, কংগ্রেস। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বন্দে মাতরমের প্রথম 2টি স্তবকই তারা গাইবেন, প্রথা মেনে তারা তাই করবেন। কিন্তু এরপরেই তাদের অর্থাৎ কংগ্রেসের দেশপ্রেম এবং দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি। অমিত শাহ তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এভাবেই কংগ্রেস ভারত ভাঙার বীজ পুঁতেছিল। রাজধানীতে এখন সংঘাতের কেন্দ্রে বন্দে মাতরম। ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে দলীয় সভা অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 2টি পংক্তি তারা গাইবে। কংগ্রেসের যুক্তি, 1937-এর অধিবেশনেই তারা সিদ্ধান্ত নিয়েছিল বন্দে মাতরমের পুরো 6টি স্তবক নয়, প্রথম 2টি স্তবকই গাওয়া হবে। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ধারাবাহিকতাই বজায় রাখতে চাইছে কংগ্রেস। কংগ্রেসের এই সিদ্ধান্তের পরই সরাসরি আসরে নামেন অমিত শাহ। কংগ্রেসের সিদ্ধান্তকে ধারাবাহিক তোষণের রাজনীতি বলে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कांग्रेस का ये निर्णय केवल और केवल इनकी घोर तुष्टीकरण की नीति की पुष्टि करता है। वोट बैंक के तुष्टीकरण के लिए उन्होंने स्वर्गीय बंकिम बाबू के इस अमर कृति का न केवल अपमान किया है, वो लाखों शहीदों का भी अपमान किया है जो वंदे मातरम का नारा लगाते लगाते देश की आजादी के लिए फांसी पर चढ़ गए। বন্দে মাতরম নিয়ে এই বিতর্কের শুরুটা হয়েছিল স্বাধীনতা দিবসের দিন। দিল্লি কংগ্রেসের সদর দপ্তরে স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও পোস্ট করে অভিযোগ শানায় বিজেপি নেতারা। ভিডিওটিতে বন্দে মাতরম গানের সময়
সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেকে কথা বলতে দেখা যায়। বিজেপি নেতাদের অভিযোগ, বন্দে মাতরম গানটি পুরো হতে দেখে মেজাজ হারিয়ে মাঝপথে থামাতে চেয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপরেই বিজেপির এই আক্রমণের সামনে অনড় অবস্থান নেয় কংগ্রেস। বন্দে মাতরম নিয়ে রাজনৈতিক বিতর্কে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপিকে নিশানা করতে শুরু করে। मातरम नहीं गाते थे, जो लोग जनगण मान गाने से परहेज करते थे, जो लोग भारतीय झंडा नहीं फहराना चाहते थे, तिरंगा झंडा नहीं फहराते थे अपने नागपुर मुख्यालय में, आरएसएस के मुख्यालय में, वो आज वंदे मातरम हमें सिखा रहे हैं। हम लोग वंदे मातरम गाते आए हैं और जिस तरीके से गाते आए हैं उस तरीके से गाते रहेंगे। यही कल कार्य समिति में फैसला हुआ है। नितिन नवीन को मेरे सामने आ जाए, मुझे नहीं आते पूरा, लेकिन मैं देखूंगा कागज पे, और मुझे वंदे मातरम वो जितने भी है ना शुरू से लेके अंत तक सुना दे। इन लोगों को कॉकरोचों ने हिंदू मुसलमान करने से रोक दिया, वहां ये हिंदू मुसलमान नहीं कर पाए, अब पुनः ये हिंदू मुसलमान पे आ गए। সব মিলিয়ে বন্দে মাতরমের হাত ধরে দেশের রাজনীতিতে এক নতুন বিতর্ক হাজির হয়েছে। কংগ্রেসের অভিযোগ, জাতীয় সঙ্গীত এবং জাতীয় গানের বিষয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে অমিত শাহ বলছেন 1937 সালে পার্টির সিদ্ধান্ত অনুসরণ করে ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা করে বিপর্যয় ঘটে, মানুষের প্রাণ যায়, আর তারপরেই প্রশাসনের বোধহয় টনকটা নড়ে। কিন্তু এতদিন, অর্থাৎ আগের সরকারের আমলে ঠিক কি হয়েছে বলুন তো? এই যে গেস্ট হাউসগুলো একটার পর একটা, সেখানে যে এত এত বেনিয়ম ছিল, সেগুলো ধরা পড়েনি কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর যখন এতগুলো প্রাণ বেঘুরে চলে গেল, ঠিক তখনই রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। মির্জা গালিব স্ট্রিটে 4 তলা এই ঘিঞ্জি বাড়ি, সব বিধি জলাঞ্জলি দিয়ে গা ঘেঁষে হোটেল, গেস্ট হাউস। 3 তলায় 1100 বর্গফুট জায়গা নিয়ে হোটেল শিখাই। পুরসভা, দমকলের সদর দপ্তরের নাকের ডগায় এমন যৌতুকগৃহ কিভাবে এতদিন মাথা তুলে দাঁড়িয়ে থাকলো? কিভাবে সবার নজর এড়িয়ে গেল? তাই নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, উঠছেও। আগুনের আঁচ, তাপ বাড়ছে রাজনীতি। বর্তমান পুরমন্ত্রী প্রাক্তনের দিকে তাক করেই কামান দেখেছেন। আপনার উপর দোষ দেওয়া হবে না। আপনি 15 বছর মেয়াদ থাকলেন, আপনি আমার জায়গার মন্ত্রী ছিলেন, আমার টেনিওরে যদি কিছু হয় আমার উপর দোষ থাকবে। ইউ আর অ্যাকাউন্টেবল ফিরাদ হাকিম, ইউ আর অ্যাকাউন্টেবল মমতা ব্যানার্জি। তো তিনি তো এখন ভালো তৃণমূল, তা আগের সরকার বলে হাওয়ায় না চিৎকার করে তো ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক না। কি প্রথম জেরা তো মনোরথ জাগরওয়াল দিয়ে শুরু করা উচিত। 20 সাল থেকে 24 সাল দমকল এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার তিনি ওই দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, আর শেষে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। এটা বিগত সরকারের দোষ, আমরা নতুন এসেছি, এই করতে করতে 100 দিন পার হয়ে গেছে। সেই সময়ে যারা ফাইলে সই করেছেন বা ডিলে করিয়েছেন, তদন্ত হোক, সেই জনপ্রতিনিধিগুলোকে আইনের আওতায় আনা হবে। আগুনের গনগনে আছে পড়ছে রাজনীতি। 9 মৃত্যুর তদন্তে চলছে সিটের তথ্য তালাশ। বীরেশ্বর মিত্র থেকে গেস্ট হাউসটি লিজে নেওয়া আবু জাফরকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল। গাফিলতি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। জোড়াসাঁকোর বাসিন্দা জাফরকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে পেয়েছে পুলিশ। বীরেশ্বরের আরও একটি হোটেলের ম্যানেজার ও কর্মীকেও জিজ্ঞাসাবাদ চলছে। আগুনের গ্রাসে 9 মৃত্যুর পর ঘুম ভেঙেছে দমকল দপ্তরের। অগ্নি নির্বাপন ব্যবস্থায় গলদ সত্ত্বেও কেন পদক্ষেপ করা হয়নি জানতে চেয়ে মির্জা গালিব স্ট্রিটের 9 গেস্ট হাউসকে শোকজ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পৌঁছে গিয়েছে আরও 4টি পানশালায়। শহরের প্রাণকেন্দ্রে বিপর্যয় থেকে শিক্ষা। দমকল, পুলিশের যৌথ তদন্ত কমিটি নজরদারির ফাঁস শক্ত করেছে। 16টি বড় হোটেল, বাজার, আবাসনে নজরদারি শুরু হয়েছে। পুরসভা, দমকল, পুলিশ, সিএসসি আধিকারিকদের নিয়ে তৈরি কমিটি নজরদারি চালাবে। ফায়ার লাইসেন্স, ফায়ার অ্যালার্ম ঠিক আছে কি? এমার্জেন্সি এক্সিট আছে তো? অগ্নি নির্বাপনে পরিকাঠামো খুঁটিয়ে দেখছে কমিটি। যা আছে শুধু সেটা রেখে দিয়ে একটা চটকদারি ঘোষণা, চটকদারি দেখনদারি কথাবার্তা বলার মধ্য দিয়ে হতে দিয়ে করছে। আমাদের পরিষ্কার বক্তব্য, যে জায়গাগুলোতে এই ধরনের দুর্বলতা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে।
বারবার আগুন লাগে, রাত যায়, প্রশাসন জাগে, দুদিন বাদে চাপা পড়ে সব। আবার যেন একটা বিপর্যয়ের অপেক্ষা। নতুন সরকারের হাত ধরে অনিয়মের ছবিতে কি বদল আসবে? উদ্বেগ রেখেই উত্তরের অপেক্ষা। শান্ত ভট্টাচার্য, সুপ্রিয় গৌহর রিপোর্ট, TV9 বাংলা। ডেডলাইন 1 মাস, আর তার মধ্যেই বেনিয়মের থেকে বেটাকে ঝেড়ে ফেলতে হবে। একেবারে কড়া বার্তা দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শনে বেরোলেন এবং সব জায়গা খতিয়ে দেখলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে সমস্ত হোটেল, লজ, রেস্তোরাঁ, মল রয়েছে সমস্ত নিয়ম কানুন মানতে হবে প্রত্যেককে। না, শুধুমাত্র একবার নয়, পরবর্তীতেও কিন্তু সারপ্রাইজ ভিজিট হবে। তাই কেউ যদি নিয়ম না মানে তাহলে খেলা শেষ। আমরা সর্ব ধরনের সহযোগিতা করব, কিন্তু কোনো অনিয়মকে মান্যতা দেব না। মুশকিল হলো অনিয়মের জাল দিকে দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুর্নীতির ফল ভুগতে হচ্ছে রাজ্যকে। পরপর দুটি হোটেলে অগ্নিকাণ্ড যেভাবে এক ধাক্কায় এত প্রাণ কেড়ে নিয়েছে তা মেনে নেওয়া অসম্ভব। এই আবহে এবার পথে মন্ত্রী নিজে। শিলিগুড়িতে সক্রিয় শঙ্কর ঘোষ। একের পর এক হোটেল, লজে পৌঁছে গিয়েছিলেন তিনি। গলায় স্পষ্ট হুঁশিয়ারি, নিয়মের বাইরে গেলেই ফল মিলবে হাতে নাতে। আগামী 1 মাস শিলিগুড়িতে প্রত্যেকটি ক্ষেত্রে একটি ইন্সপেকশন টিম তৈরি হবে। কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, পুলিশকে সামনে রেখে এবং বিদ্যুৎকে সামনে রেখে আচমকা পরিদর্শন করবেন এবং তার মধ্যে কোনো ত্রুটি যদি পাওয়া যায়, সেই যেটাই হোটেল, রেস্টুরেন্টস, মল ইত্যাদি যাই হোক না কেন, সেটাকে ক্লোজ করে দেওয়া হবে। পরিদর্শনে এখন ব্যস্ত দমকল কর্তারাও। তাদের দাবি, বেনিয়ম দেখলে তারা অ্যাকশন ঠিকই নেন, কিন্তু তারপরও ছবিটা বদলায় না। ফায়ার ব্রিগেড গিয়ে চেঞ্জ করে দিতে পারি না, ওদেরকে 10 বার করে বলা হয়েছে, ওদের করছে না, আমাদের কথা শুনছে না অতদিন। এবার অনারেবল মন্ত্রী সাহেব বলে দিল কমিটি গঠন হবে, এবার কমিটি যে ধরবে, যে অ্যাকশন নেবে, মন্ত্রী সাহেব তো বলে দিল বন্ধ করে দেবে। মন্ত্রী কিন্তু এদিন শুধু ভবিষ্যতের অ্যাকশনের কথা শোনাননি, টেনে এনেছেন অতীত। দীর্ঘদিন অনিয়মটাকেই নিয়ম মেনে চালানো হয়েছে এবং তার বিনিময়ে তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছে। এই আবর্জনা পরিষ্কার করতে আমাদের সরকারেরও কিছুটা সময় লাগবে। আপাতত 1 মাসের সময় বেঁধে দিয়ে বেনিয়মের সাম্রাজ্য মুছে ফেলার ডাক দিয়েছেন শঙ্কর ঘোষ। এই ডেডলাইনের মধ্যে টার্গেট কতটা পূরণ হয় এখন দেখার সেটাই। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির সিন্ডিকেটই হয়ে উঠেছিল শেষ কথা, আর যার মাসুল দিতে হচ্ছে এখনো পর্যন্ত। আঙুল উঠছে দমকলের দিকে। বলা হচ্ছে কঠিন কঠিন সব নিয়ম শুধুমাত্র টাকা পয়সা দিয়েই নাকি জলভাত হয়ে যেত। এমনকি ফায়ার অডিটের মতো বিষয়েও কবজা করা যেত এই টাকা দিয়ে। আর যার মাসুল দিতে হচ্ছে প্রাণ দিয়ে এখন আম জনতাকে। দুর্নীতিগ্রস্ত নেতা আছে, দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা আছে। আমাদের মুখ্যমন্ত্রী এই বাস্তুতন্ত্রকে ভাঙতে চান। জেলায় জেলায় দমকলের পরিদর্শন, ফায়ার অডিট নিয়ে নানা প্রশ্ন। আগের সরকার কি করেছিল তা নিয়ে রাজনৈতিক আকচাকচি, কিন্তু এসবের ভিড়েই দমকলের অন্দরেও সিন্ডিকেট রাজের খবর সামনে আসছে। অভিযোগ উঠছে নির্দিষ্ট রেড চার্ট আছে দমকলের অন্দরে। কলকাতা এবং তারাপীঠে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 18 জনের মৃত্যুর পর প্রশ্নটা উঠছেই, দমকলের ছাড়পত্র পেতে কী লাভ? শিলিগুড়িতে বহু কারখানা মালিক থেকে হোটেল ব্যবসায়ী তারা মারাত্মক অভিযোগ তুলেছেন। নির্দিষ্ট রেড চার্ট মেনে বাড়তি টাকা দিলেই নাকি আইনের ফাঁক খুলে সব নথি হাতে চলে আসে। সেটা 30,000 থেকে শুরু করে 75,000 টাকা করে খালি ঘুষ দিতে হয়। না দিলে, ঘুষ না দিলে পরে আপনার রেকমেন্ডেশন বাক্সা মে হয়ে যাবে, নন্দলাল বাক্সা মে ফেক দো, এরকম করে দেবে। মানে আপনার অ্যাপ্লিকেশন বাক্সের মধ্যেই পড়ে থাকবে। ভাবা যায় দুর্নীতির শিকড় কত গভীরে। সূত্রে খবর, ফায়ার লাইসেন্স রিনিউ করানোর ক্ষেত্রে দর সর্বোচ্চ। রিনিউয়াল পর্বে কোথাও আটকে গেলে হোটেল বা কারখানাকে দিতে হয় 1 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। প্রতিটি কারখানা বা হোটেলে
অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করছে কিনা তা দেখার কথা দমকলে। অভিযোগ, বাড়তি টাকা দিতে পারলেই পরিদর্শন এড়ানো সম্ভব। বছরভর বিভিন্ন নো অবজেকশন সার্টিফিকেটের ক্ষেত্রেও রেট চার্জ আছে। এনওসি পেতে 3,000 থেকে 10,000 টাকা দিলেই মুশকিল আসান। বিভিন্ন হোটেলে অকেজো অগ্নি নির্বাপন যন্ত্র বদলে দেওয়ার ক্ষেত্রেও কেলেঙ্কারির ছায়া। অভিযোগ, এই রেট চার্টের দৌলতেই কোটি কোটি টাকা হাত বদল হয়। এটাই নিয়ম হয়ে উঠেছে। দমকল কর্তারা বলছেন কিছু দুষ্টু লোক আগে ছিলেন, তাদের বদলি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দমকল নাকি স্বচ্ছভাবে চলছে। আমি স্বীকার করছি কতজন বদমাস ছিল আছে, কিন্তু এটা পরে কীরকম নেবে আমাদের হায়ার অথরিটি নজরে আছে। আমার ডিস্ট্রিক্টগুলো আমি দেখছি, কাউর পেলে কীরকম কিছু থাকলে কিছু হলে আমি তো ছাড়বো না। এইসব দুষ্টু লোকেদের মধ্যে কতজন এখনো পর্যন্ত ধরা পড়েছেন আর কতজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এর সদুত্তর কিন্তু নেই। রেড চার্ট তৈরি করা ছিল, এই কাজের জন্য এত টাকা ফায়ার ব্রিগেডকে দিতে হবে। এই ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, যা উঠে আসবে। রুল বুক তো একই, কে কিভাবে প্রলোভিত হয় তার উপরে দাঁড়িয়ে নির্ভর করে। বিগত সরকারের আমলে প্রতি পদে সিন্ডিকেট রাজের অভিযোগ উঠত। এবার ঘুঘুর বাসা ভাঙার পালা। সেই কাজ কত দ্রুত হয় এখন তারই অপেক্ষায় রাজ্যবাসী। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নামেই হোটেল লজ, তারাপীঠ থেকেই খাস কলকাতার হোটেলগুলো যে যৌতুকগৃহ হয়ে রয়েছে আর মানুষের প্রাণ নিয়ে কেমন ছিনিমিনি খেলা চলছে তা তো আমরা দেখিয়েছি। কিন্তু শুধুমাত্র এই তারাপীঠ বা খাস কলকাতায় এই দুটো জায়গায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কেমন অনিয়মের আগুন ছড়িয়ে পড়তে পারে বা ছড়িয়ে রয়েছে তা সামনে আসছে পুলিশ আর দমকল অভিযানে নামার পরে। ফায়ার লাইসেন্স আছে কি? অগ্নি নির্বাপন ব্যবস্থাই বা কেমন? উত্তর পেতে এবার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। শ্রীরামপুরে হোটেল গেস্ট হাউসে পুলিশের অভিযান, সামিল দমকল। বৈধ নথি না থাকলে কি হবে সেটা কড়া ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। সব আমরা এনকোয়ারি করছি, হ্যাঁ, তো এগুলো যাতে ওনারা তাড়াতাড়ি করে নেন সেইগুলোর জন্য আমরা দিয়েছি। এরপর যদি না হয় তাহলে কিন্তু হোটেল বন্ধ হয়ে যাবে। এই লাইনটা কম নিচে স্যার রাখা আছে একটা দুটো করে ওয়াটার রিজার্ভার নিচে নেই তো। চলুন দেখান। দুর্গাপুরে বেনাচিতি এলাকায় একাধিক হোটেলে বৃহস্পতিবার অভিযান চালায় দমকল বিভাগ। আগুন লাগলে নিরাপত্তা ব্যবস্থার বেহাল ছবি সামনে আসে দিকে দিকে। একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয়েছে। হাওড়া স্টেশন লাগোয়া এলাকা, জমজমাট বলে কম বলা হয়, সবসময় ভিড়ে ঠাসা। সেখানে হোটেল লজও ছড়ানো মাকড়সার জালের মতো। চোখ ফেরালে এই হোটেল সেই হোটেল। অগ্নি নির্বাপন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ব্যবসা। মানুষের প্রাণের দাম এখানে কার্যত শূন্য। এখানে আসে ব্যবস্থা, ঠিক আছে? কি ব্যবস্থা? এখানে আগুন লাগার ব্যবস্থায় জিনিস আছে, যে মানে জিনিসটা দরকার সেই জিনিসটা আসে, কিন্তু বর্তমানে কাজ হচ্ছে বলে সেটা বের করে রাখা হয়েছে। এখন যদি আগুন লাগে কি করবে? এখন যদি আগুন লাগে কি হবে? উত্তর না থাকলে মাথা ঘুরিয়ে দায় শেষেদের। চোখে চোখ রাখার হিম্মত নেই, তবে এভাবে হোটেল চালানোর সাহস আছে। আশ্চর্য। এরা কি করে লাইসেন্স পেয়েছে, কি করে হোটেল চালায়, সেটাই একটা বিষয়। কলকাতার ঘটনা হওয়ার পর আমরা সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখব। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। সরগরম বারাসাত, একাধিক হোটেলে ফায়ার সেফটি নেই। ইতিমধ্যে অনেক হোটেল লজকে নোটিশ দেওয়া হয়েছে। ছবিটা এক কথায় ভয়াবহ। হোটেলের কোনো রকমভাবেই ফায়ার সেফটির ব্যবস্থা নেই। পুলিশ যখন রেড করছে তখন বলা হচ্ছে যারা কাজ করছেন আজকে তারা বলছেন এখান থেকে একটা সিঁড়ি করা হবে। এতদিন করেননি কেন? স্যার এখন আমি কি বলবো, মালিক আছে, আমি তো মালিকের উপরে কথা বলতে পারবো না। আমরা তো চাকর এখানে কাজ করতে। এই ডেট এটা 2023-এ ফেল করে যাচ্ছে, 2023-এ এটাও ফেল করে গেছে। ফলে সব জায়গাতেই কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। জগদ্দলের হোটেলেও হানা, পুলিশকে নিয়ে দমকলের অভিযান। অভিযোগ সেই এক, অগ্নি নির্বাপন ব্যবস্থা তথই বচক। হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এ যাত্রায়। এরপরও বেনিয়মের এসব ছবি না বদলালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
ঠিক যেমন সিনেমায় হয়। পুলিশ সূত্র মারফত খবর পেয়েছে, একেবারে স্পটে পৌঁছেছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের চারিপাশ দিয়ে ঘিরে ফেলেছে। তারপর কি হলো? আসানসোল জানে সেই রোমহর্ষক মুহূর্তের কথা। तुम चारों तरफ से घिरे हुए हो, ये आखिरी वार्निंग है, भागने की। চার দিক থেকে ঘিরে ফেলেছে পুলিশ, পালানোর চেষ্টা করে লাভ নেই, এমন সংলাপ শুনে সিনেমা হলে হাততালিতে পায়রা ওড়ে, কিন্তু আসানসোলে পুলিশ যখন আসানসোলের পাঞ্জাবি মোড়ে অমনি গাড়ি ঘিরে ফেলে তখন রাত গভীর। পুলিশকে দেখেই আক্কেল গুরুম হয়ে যায় ডাকাত দলের। উদ্যত পিস্তল, পিস্তলের নলের সামনে ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। এক ডাকাত তখন প্রাণ ভিক্ষা চাইছে, বাকিরা পুলিশ অফিসার একজনকে বগল দাবা করতেই বাকিরা ভাগল বা হওয়ার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই জলে যায়। আসানসোলে পুলিশের জালে 4 ডাকাত, ধৃত তাজ খান, শেখ আজহারউদ্দিন, শেখ আলাউদ্দিন ও শেখ হাসান। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতেরা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র, লোহার রড ও লোহা কাটার উদ্ধার হয়েছে। পুলিশের দাবি 4 ডাকাতি নাকি বীরভূমের পাঁপড়তলা ও দুবরাজপুরের বাসিন্দা। রাত বিরেতে লুটপাট করতেই অপেক্ষা করছিল আসানসোলের পাঞ্জাবি মোড়ে। তার আগেই ক্যাচ কটকট। পুলিশের থাবা গর্দান ধরতেই ডাকাতের লেজে গোবরে অবস্থা। ডাকাত ধরার এই রেকর্ড রাজ্য পুলিশের আর্কাইভে পাকাপাকি ঠাঁই করে নেবে, এই আশা আসানসোল কমিশনারেটের পুলিশ কর্মীরা করতেই পারেন। আসানসোল থেকে চন্দ্রশেখরের রিপোর্ট, টিভি9 বাংলা। কেউ ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, কারোর দেহ ভোজবাজির মতো লোপাট হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির মানুষের যেন এসব যেন গা সাওয়া হয়ে গিয়েছে। সেই চম্পাহাটিতে আবারও বিস্ফোরণ। অভিযোগ, মাছের ব্যবসার আড়ালে নাকি বাজি তৈরি হতো। প্রাণের বাজি রেখে প্রত্যেকদিন বাজি বানিয়ে যাচ্ছেন তারা। তবুও কেন বাজি বানানো বন্ধ করা যাচ্ছে না বলুন তো? বন্ধ করা যাচ্ছে না, না বন্ধ হতে দেওয়া হচ্ছে না? ব্যবসা করতে কি জানি না, বানাতে এইটুকু জানি, বারণ করতে ভয় পেতাম। চারিদিকে ধান জমি এবং সেখানে জলাশয় রয়েছে, আর ঠিক এই রকম একটি আইসোলেটেড এলাকায় সেখানে কিন্তু বেআইনিভাবে বাজি কারখানাটা চলছিল। লোকে জানে মাছের বাজার, মাছের নাম করে নিষিদ্ধ কারবার, বিরাট বিরাট সেল। বারুদের পাহাড় একটু এদিক ওদিক হতেই বিকট শব্দে বিস্ফোরণ, আর তার জেরে উড়ে গেল কারখানার ছাউনি, ঝলসে গেল গাছ। সেই চম্পাহাটি আবার বিস্ফোরণ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। গত বছর চম্পাহাটির হারালে বিস্ফোরণের পর ধরপাকড় শুরু হয়। অভিযোগ, তারপরই ওই এলাকার এক ব্যবসায়ী হারাল থেকে কিছুটা দূরে পিয়ালের খোলাঘাটা এলাকায় মাঠের মধ্যে বাজি বানানো শুরু করেন। কারখানাটা বিগত 2 বছর আগের থেকে যখন তৈরি হয়, আমরা জানি এটা মাছের ফিশারি হবে। মাছের ফিশারি হবে বলে এখানে জিসিবি নিয়ে এসে মাটি ফাটি কাটা হয়েছে, বাগান বাড়ি তৈরি। প্রিলিমিনারি যে ইনফরমেশন আছে, বাপি নস্কর বলে কেউ একজন এখানকার স্থানীয় লোকেদেরকে মাছের ব্যবসার নাম করে জঙ্গলের ভেতরে একটা জায়গায় বাজি মজুত করেছিল বা তৈরি করছিল, সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন। বৃহস্পতিবার তখন সকাল 11টা, কাজ চলাকালীন বিস্ফোরণ এবং আগুন লেগে যায় বাজি কারখানায়। গুরুতর আহত হন কারখানার মালিকের স্ত্রী পদ্মা রানী নস্কর ও এক শ্রমিক আব্বাস গাজী। অভিযুক্ত বাজি কারখানার মালিক পলাতক। প্রশ্ন উঠেছে যে যেখানে এতগুলো ঘটনা চম্পাহাটি হারাল এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, রাজ্য সরকার সেখানে সমস্ত বেআইনি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল, তারপরে কিভাবে এই ধরনের একটি কারখানা এখানে চলছিল? 28শে ডিসেম্বর 2024 চম্পাহাটির আড়ালে নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে নিহত হন একজন। 18ই ফেব্রুয়ারি 2024 নিষিদ্ধ বাজি বানাতে গিয়ে মৃত্যু হয় 2 জনের। 4 নভেম্বর 2020 বাজি কারখানায় বিস্ফোরণের জেরে পুড়ে ছাই হয়ে যায় 10টির বেশি কারখানা। জানুয়ারি 2026 হারালে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 4 জনের। হারালে এই বাজিটা তৈরি হতো, সেই হারালের বাজিটা আমাদের এখানে কেন আসবে? আমরা চাই এই জিনিসটা যেন আর না থাকে, আর না হয় এখানে। এর পাশেও একটা কারখানা রয়েছে, সেটাকেও বন্ধ করার দরকার। ওখানেও একটা আছে, সেটাও বন্ধ করা দরকার, বেআইনি কারখানা। নিষিদ্ধ বাজি, চম্পাহাটি এবং বিস্ফোরণ, বছর বছর একই গল্প, একই প্রকল্প। প্রতিবার বিস্ফোরণ হয়, ক্লাস্টারের কথা ওঠে, তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। কবে তৈরি হবে ক্লাস্টার? আদৌ হবে কি? রাজনীতি থেমে নেই।
আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করেছি যাতে বাজি ব্যবসা সুষ্ঠুভাবে হয় ক্লাস্টারের আওতায় এসে, আর প্রসেসিংয়ে আছে। ক্লাস্টার ইন্ডাস্ট্রি হিসেবে বাজি শিল্পকে ব্যবস্থাপনা করা বিজ্ঞানসম্মতভাবে, যাতে মানুষের বিপদ না হয়, আবার তাদের যাতে জীবন জীবিকা থাকে, এটাই সরকারের দায়। সরকার সেই কাজটা না করে মানুষকে বিপদে ফেলছেন। শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার আতশবাজি ব্যবসায়ী সমিতির অফিসে বৈঠক হবে পুলিশের। মারণবাজির কারবার বন্ধ হবে কি প্রশ্ন এলাকাবাসীর। চম্পাহাটি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। বাংলার মহিলাকে বিহারে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের মতন চাঞ্চল্যকর অভিযোগ উঠল। শুধু মহিলাকে ধর্ষণ করে খুনই নয়, তাকে বাঁচাতে আসা আরেক মহিলাকে গুরুতরভাবে জখম করা হয়েছে, তাকে হাসুয়া দিয়ে কোপানো হয়েছে। প্রশ্ন উঠছে যে তাহলে কি এনকাউন্টারের পরেও দুষ্কৃতীরা তারা ভয় পাচ্ছে না? নারকীয় নির্যাতন, ধর্ষণ, খুন, ভয়ঙ্কর অভিযোগ বাংলা বিহার সীমানা লাগোয়া এলাকায়। মালদহের মহিলাকে বিহারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাধা দিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক মহিলা। হরিশ্চন্দ্রপুরে দৌলতনগরের বাসিন্দা দুই মহিলা ঘাস কাটতে গিয়েছিলেন সীমানা লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুরে। সেখানে এক যুবক তাদের পথ আটকায়। কাশবনে মহিলাকে ধর্ষণের পর শ্বাসনালী কেটে খুন করা হয় বলে অভিযোগ। সঙ্গী অপর মহিলা বাধা দিলে তাকে হাসুয়া দিয়ে এলো পাথারি কোপানো হয়। গলা কেটেছে আগে ওকে, তারপরে ও পড়ে গেছে নিচে, তারপরে আমাকে কাটতে লেগে গেছে। আমি একদম চিৎকার করছি, একদম বাঁচা বাঁচা একদম চিৎকার করছি আমি একদম। আমি বললাম ধর তো ধর 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 ধরা দে, এখানায় তো এখানায়। তারপরে ও পালালো। যা প্রসিজার ছিল, চूंकि এলাকা বিহারে ছিল, তো যে মৃতক মহিলা ছিলেন ওনাদেরকে বিহার পুলিশ নিয়ে গিয়েছে। ফ্যামিলি মেম্বারকে বলা হয়েছে কি আপনারা বিহারে গিয়ে স্পেসিফিক যা কমপ্লেন আছে আপনারা করবেন। মালদা পুলিশ পক্ষ থেকে ওনার ফ্যামিলিকে যত সাহায্য হবে লিগাল ভাবে আমরা করব। और मैं चाहूँगा जो दोनों जगह में दोनों सरकार है, डबल इंजन का सरकार है, इसको बढ़िया से शिक्षा दे और बढ़िया से अपना फांसी हो, यही मैं चाहूँगा। ধর্ষকদের এনকাউন্টার হচ্ছে, দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে, কিন্তু নারী নির্যাতনে হ্রাস পড়ছে না কেন? পরের পর ঘটনা প্রকট করছে প্রশ্নগুলো। দীর্ঘদিন ধরে বিভিন্ন শাসনে, বিভিন্ন রাজনৈতিক দলের শাসনে এটা পার পেয়ে গেছে এবং সরকার বা প্রশাসন, শাসক দল তাদের পাশে দাঁড়িয়েছে। তার ফলেই কিছু তো ইম্পেটাস এই সমস্ত ক্রিমিনালরা পেয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক। এত বলে কেন হচ্ছে না? মহিলাদের বিরুদ্ধে অপরাধের ব্যাপারে আরো কড়া পদক্ষেপ নিতে হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। 60-এর কাছাকাছি মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে। থানায় থানায় হেল্প ডেস্কের কথা বলা হয়েছে, দুটো স্পেশাল মহিলা ব্রিগেড তৈরির কথা বলা হয়েছে, তারপরেও আজকে আমাদের মহিলারা সুরক্ষিত নয় কেন? হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজনকে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। বীরভূমের বীরকে সাপ লুডোর খেলায় কাজল শেখ একেবারে সাপের মুখে পড়েছেন বলা যায়। তৃণমূলের একাংশ তারই বিরোধী শিবিরে, একেবারে ঘোষিত বিরোধী শিবির, আবার যারা কাজল ঘনিষ্ঠ বা কাজলের শিবিরের লোকজন তারা পরিস্থিতি বুঝে শিবিরও বদলান। এই অবস্থায় ঠিক অনাস্থার ভোটাভুটির আগের দিন সভাধিপতির পদ থেকে, জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখ ইস্তফা দিয়ে দিলেন। এর পেছনে কার খেলা, কার লীলা? কেষ্টর কি? কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না, নিজেকেই মনে করতো যে ওখানকার মহারাজা। কাজ করতে পারবে না এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে। বীরভূমে ঋতব্রত তৃণমূলেও গুতোগুতি, সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে ভোটাভুটি। তার আগেই সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। বোলপুর থেকে কলকাঠিতে কি কাজলের এমন পরিণতি? বীরভূমে সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন সেদিকে ইঙ্গিত করছে। অনাস্থা প্রস্তাবের সংখ্যা যে আরও বাড়তে চলেছে, 19 জনের ছাড়িয়ে সেটা যে প্রায় 30-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে, আর সেটা আগে থেকে বুঝতে পেরেই ইস্তফা দিলেন কাজল শেখ। 2023-এর পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদে 52টি আসনের মধ্যে তৃণমূল জেতে 51টিতে, একটিতে কংগ্রেস। কাজলকে সরাতে সপ্তাহ দুয়েক আগে অনাস্থা আনেন তৃণমূলেরই 19 জন সদস্য, যারা জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। শুক্রবার ছিল তলবি সভা।
তার 24 ঘন্টা আগেই রণে ভঙ্গ দিলেন কাজল। পদত্যাগ তো পদত্যাগ করতে বাধ্য। আর একটা দলবল ছিল, তার ভাইপো ভাগ্নে অমুক দেখে দিয়েছে, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, ওখানে থেকে তারাই কাজকর্ম বন্টন করত। আপাতত ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডলের সঙ্গেই রয়েছেন কাজল শেখ, কিন্তু একই ক্যাম্পে থেকেও তাদের পুরনো বিবাদ নতুন মাত্রা পেল। কাজল মুখ না খুললেও তার ঘনিষ্ঠ নেতাদের আঙুল কার্যত অনুব্রতর দিকেই। ইলেকশনের অনেক আগের থেকে এটা চলছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি বোলপুর থেকে তৈরি হয়েছে। দলে বিশৃঙ্খলা তৈরি করা, দলটার 12টা বাজানো ইত্যাদির ব্যাপারে তাদের একটা বড় ভূমিকা ছিল। অনুব্রত যখন জেলে, তখন গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে কার্যত কাজলের নেতৃত্বেই বীরভূমে দাপট দেখায় তৃণমূল কংগ্রেস। জেলা রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ঘুরতে থাকে কাজলের নাম। নানুর থেকে জিতে জেলা পরিষদের সভাধিপতিও হন কাজল। 2026-এ হাসন থেকে বড় ব্যবধানে জিতে বিধায়ক হন। প্রায় 3 বছর সভাধিপতি থাকার পর ছাড়তে বাধ্য হলেন তৃণমূল নেতা। কাজলের ইস্তফা গ্রহণের পর জেলা পরিষদ ভবন থেকে তার নেম প্লেটও সরিয়ে নেওয়া হয়। আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা লিখেছিল। দুর্নীতি মুক্ত জেলা পরিষদ আমরা চাই। আসলে এরা কেউ তো ভোটে যেতেরই, একটু চুরি করে জিতেছিল, ফলে মানুষের কোনো রিয়াকশন এতে খুব আছে এরকম নয়। তেল জল যে মেশে না বীরভূমের রাজনীতিতে, তার প্রমাণ যেন মিলল। কাজলের পতনে বীরভূমে কি নতুন কোনো বীর উঠে আসবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতির নজরটা এখন বীরভূমের দিকে, লালমাটিতে। আচ্ছা, ঠিক কোন অঙ্কে খেলাটা ঘুরে যাচ্ছে বলুন তো লালমাটিতে? কেননা লালমাটিতে সেখানে তো এবারে কাজল বিদায় হচ্ছে, তাহলে অঙ্কটা ঠিক কি সেখানে? আমরা আজকে আবার বসছি, পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে। মেসেঞ্জরি সো কল্ড ভালো তৃণমূল, বিজেপি, এদের আলোচনা সাপেক্ষেই সবকিছু হচ্ছে। কাজল শেখকে হঠাতে মেসেঞ্জরে গেস্ট হাউসে বসে ব্লুপ্রিন্ট। কাজলের বিরুদ্ধে একজোট জেলা পরিষদের অধিকাংশ সদস্য। এবার বীরভূমেও কি রিসর্ট পলিটিক্স? বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা ঘিরে এমনই নানা জল্পনা জেলা রাজনীতিতে। গোপনে কখনো বীরভূমের ভেতর, কখনো বীরভূমের বাইরে একাধিক জায়গায় গোপন আস্তানায় বৈঠকও করে ফেলেছেন এই যে 51 জন জেলা পরিষদের তৃণমূলের সদস্য রয়েছেন, তাদের একাংশ। আগে যেগুলো আমরা অন্য রাজ্যে দেখতাম আর কি, পশ্চিমবঙ্গ শুরু হয়েছে আর কি। রিসর্ট কালচার হচ্ছে, রিসর্টে বসে ঠিক হচ্ছে কে হবে কে হবে না। শুধু তৃণমূলের একাংশের কাছে আস্থা হারানোই নয়, কাজল শেখের বিপদের কারণ আরও আছে। সূত্রের খবর, ক্যাগ রিপোর্টে কাজল জমানায় বীরভূম জেলা পরিষদে ধরা পড়েছে আর্থিক দুর্নীতি। কোটি কোটি টাকার প্রকল্প টেন্ডার হয়েছে, অথচ কাজ হয়নি। আপৎকালীন তহবিলে প্রায় 16 কোটি খরচের কোনো হিসেব নেই। অভিযোগ, কাজের বরাত পেয়েছেন কাজল শেখের আত্মীয়দের ঠিকাদার সংস্থা। এই নিয়ে অন্য দল নয়, খোদ তৃণমূলের একাংশের প্রশ্নের মুখে কাজল। তার তো অডিট হচ্ছে, অডিটে অনেক কিছু শুনতে পাচ্ছি যে প্রচুর দুর্নীতি আছে। যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, তাই চাইবো। তৃণমূলের একাংশের এমন মনোভাব বুঝতে পেরে কাজলকে চেপে ধরেছে বিজেপি। আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাই ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনার সমস্ত দুর্নীতি অডিটের অবজারভেশনে এসেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কাজল সরে যাওয়ার পর পরবর্তী সভাধিপতির প্রশ্নে বিজেপির পাশেই দাঁড়াচ্ছেন তৃণমূলের অনুব্রত পন্থীরা। 47 জন সদস্য আমাদের সঙ্গে। এখন সরকারটা বিজেপি চালাবে, সরকারটা বিজেপির আছে, তারা যাকে চাইবে আমরা তাকেই সমর্থন। সো কল্ড ভালো তৃণমূল এবং বিজেপি তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে। তাহলে কে হবেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি? বিজেপি ঘনিষ্ঠ কোনো তৃণমূল জেলা পরিষদ সদস্য, নাকি কোনো আসন না পেয়েও জেলা পরিষদে নতুন খেলা? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। পাসওয়ার্ড হাতিয়ে প্রতারণা, একেবারে হাইটেক জালিয়াতি। তৃণমূলের আমলে জব কার্ডে হয়েছে এই জালিয়াতি। জলপাইগুড়িতে এমনই কারচুপি হয়েছে আর কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে, যার পর্দা ফাঁস করেছে TV9 বাংলা। আবাস প্রকল্পে জব কার্ডের নাম্বার ব্যবহার করা হয়েছে আর কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? যারা প্রতারণার শিকার হয়েছেন তারা প্রত্যেকেই তৃণমূলেরই কর্মী সমর্থক। সার্ভে আপলোড করবো জব কার্ডটা, আচ্ছা, তখন আপলোড নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। জব কার্ডের নাম্বার নিয়ে আবাসের জালিয়াতি, পাসওয়ার্ড চুরি করে কোটি কোটি লুট। তৃণমূলের পঞ্চায়েতের মদতে তৃণমূল সমর্থকদের প্রতারণা। মারাত্মক অভিযোগ জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকায়। অসহায় এই মানুষগুলোর অনেক আশা ছিল তাদেরও এমন একটা পাকা বাড়ি হবে, এখন স্বপ্নভঙ্গ হওয়ায় প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তারা। ঘরের সার্ভে চলছে না, সেলফ সার্ভেটা, এটাতে যখন অ্যাপ্লাই করতে যাই তখন দেখি আমার নামে অলরেডি ঘর হয়ে গেছে।
রাজ্যে নতুন সরকার, ফের আবাস প্রকল্প চালুও হয়েছে। 31 অগস্টের মধ্যে করতে হবে আবেদন। তারই সমীক্ষায় উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। আমার ঘরটা উন্নয়ন কেন পাবে, আর আমার নামে উন্নয়ন কি করে অ্যাকাউন্টে টাকাটা ওঠালো? 1,20,000 টাকা। সব ঘর অন্য অঞ্চলে চলে গেছে। যদি পারে সরকার আমাদের ঘর দিবে। আমাদের জিপি থেকে কখনো কোনোভাবেই সম্ভব হয় না, আমি যতটুকু জানি। জানানো হয়েছে, এখন দেখা যাক কি হয়। অভিযোগ, তৃণমূল আমলে গোরালবাড়ি পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দা জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়েছেন। বুথ পিছু অন্তত 20 জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি অন্তত 200 জন প্রতারিত। গ্রাহক পিছু আবাসে 1,20,000 টাকা হলে দুর্নীতির পরিমাণ 2.5 কোটি টাকা বলে অনুমান। পুলিশ প্রশাসনের কাছে বলবো, এটা অনুরোধ করবো যেন এটা ভেরিফাই করে দেখে এবং এই দুর্নীতির ভিতর কারা কারা জড়িত আছে এবং এই দোষীগুলোর যেন বাইরে হয়, তাদেরকে আমরা যেন জেলের ভিতরে যেন দেখতে চাই। আমরা তো স্যার কিছুই জানি না, কিছুই জানি না। ভিতরে ভিতরে এগুলো কাজ হয়ে গেছে, তাদের মাধ্যমে এই কাজটা হইলো, ওরা শাস্তি পাক। ওরা সব তো জিপি দায়ী। গোরালবাড়ি এলাকায় বেশ কিছু মানুষের এখনো কাঁচা বাড়ি। যারা প্রতারিত তারা প্রায় সবাই তৃণমূল সমর্থক। নিজের দলের কাছেই কিনা জালিয়াতির শিকার তারা। একটু বৃষ্টি হলে পরে, জল পড়ে, একটু হাওয়া হলে পরে এই ঘর পুরো লড়ঝড় করে। এই অবস্থায় প্রাণ সংশয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এই বৃদ্ধা। আমার ঘর একজনে ওঠায় নিয়ে গেছি, কে ওঠায় নিয়ে গেছে আমি ওই ঘর চাই। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আলাদা ইউনিক পাসওয়ার্ড রয়েছে। ভুক্তভোগীদের প্রশ্ন, এক গ্রাম পঞ্চায়েতের পাসওয়ার্ড কিভাবে অন্য পঞ্চায়েতে ব্যবহার করে দুর্নীতি হলো? এর পেছনে কি জেলা বা রাজ্য স্তরের গ্যাং জড়িত? দায় নেই বলে তৃণমূল কি এভাবে হাত ধুয়ে ফেলতে পারে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা। পেশায় তিনি শিক্ষক, কিন্তু তাকেও প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়, আর প্রত্যেকবারেই সরকারি খাতায় তার লেটার মার্কস বাঁধা। আমি বলছি পুরুলিয়া বাগমন্ডির শিক্ষক বৃষকেতু কুইরির কথা। SIR এর সময় কাজ করে রেকর্ড সময় সেই কাজ সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছিলেন, আর এবার তিনি পেয়েছেন জনগণনার দায়িত্ব, তাতেও তাক লাগিয়ে দিয়েছেন এই শিক্ষক। কাজে নিষ্ঠা, কর্তব্যে অবিচল। বৃষকেতু কুইরির জীবনের মন্ত্র এটাই। শিক্ষকতার মতো গুরুদায়িত্ব সামলাচ্ছেন হাসি মুখে। সেই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলিও এমনভাবে করেন যেন সবটায় বাঁয়ে হাতটা খেল। 179টি বাড়ি তথা 275টি যে সেন্সাস গৃহ রয়েছে সেগুলো সমস্ত রকমের ম্যাপ অঙ্কন থেকে শুরু করে সমস্ত রকমের যে অনলাইনে আপলোড করা করি অ্যাপসের মাধ্যমে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আমার। এটাই বৃষকেতুর বিশেষত্ব। তার উপর কাজের ভার আসা মানে রেকর্ড সময় শেষ। গাগী গ্রামের বাসিন্দা তথা পিররগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনগণনার কাজ করতে নেমেও ঠিক সেটাই করে দেখিয়েছেন। মাত্র 2 দিনে কাজ শেষ। এজন্য রবিবারও ছুটে বেরিয়েছেন গ্রাম জুড়ে। খুব তাড়াতাড়ি ঘরে ঘরে যায় বলে কাজ সারিতেন। কিরকম পরিশ্রম করতেন? ভালো পরিশ্রম করি। মাস্টার নিজে সকালে আসতো, মানে নিজের পরিশ্রম করে ছেলেকে নিয়ে ঘরে ঘরে যায়, নিজের কাজ দায়িত্বপূর্ণ কাজ করে। এই নজির অবশ্য নতুন নয়। এর আগে SIR পর্বেও তাক লাগিয়ে দেন তিনি। অনেকেই যখন BLO হয়ে রীতিমতো কান্নাকাটি করছেন কাজের চাপ নিয়ে, বৃষকেতু মাত্র 15 দিনে কাজ সেরে ফেলেন। পুরস্কৃতও হয়েছিলেন। অডিটোরিয়ামে CEO দপ্তর থেকে সম্মানিত করা হয়েছিল। আমার ব্লক প্রশাসন তরফ থেকে BDO স্যার আমাকে সম্মানিত করেছিলেন, পুরস্কৃত করেছিলেন। আমার সবসময় টার্গেট থাকে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বটা আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই আর কি। পুরুলিয়ার এই মাস্টার মশায়ের দেওয়া শিক্ষাটা খুব সহজ। চাইলে সব সম্ভব, শুধু ফাঁকি না দিয়ে কাজটা করা দরকার। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।